৩১ দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি শীর্ষ নেতাদের। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ফ্যাসিস্ট বিরোধী ৩১ দফা যাদেরকে দিয়ে আমরা দিয়েছি এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি তোলার অভিযোগ ডাক্তার জাহিদের। কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়াদের আপিল, শুনানি শেষে রোববার সিদ্ধান্ত। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তা। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু, ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি। স্থানীয়দের ক্ষোভ, ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক কনফারেন্স সোমবার। অনুদান কমে যাওয়ায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ। এবং সবজির বাজারে অস্বস্তি, বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা, মুরগি ঊর্ধ্বমুখী। বিএনপির ৩১ দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি হাইকমান্ড। হাসান ওয়ালির রিপোর্ট। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় ২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির ৩১ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে ৩১ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে।
কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিয়ার বা অন্য কোনো দাবির কারণে নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচার, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভোট নিয়ে সংশয় তৈরি হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে দেশ। এদিকে পিয়ার পদ্ধতির নামে বিভাজন তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা পিয়ার পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে তারা প্রকারান্তে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচারী সরকার পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সুন্দরবন সহ পরিবেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুন্দরবনে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের সময় একটি কয়লা চালিত একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। এদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পিয়ারের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। ইভিএমটা বাতিল করা হয়েছে, অথচ ইভিএমটা কিন্তু পিয়ার পদ্ধতির মতো অত জটিল ছিল না। এখন যদি আবার নতুন করে কোনো একটা ইনপুট দেয়া হয় যে না এটাকে করতেই হবে, না হলে নির্বাচন হবে না, সেটা তো মনে করতে হবে যে যদি পরিষ্কার বলি কোট অ্যান্ড কোট খামখেয়ালি, এই খামখেয়ালিপনার মধ্যে দিয়ে তো দেশের ভালো হতে পারে না। সুতরাং এই বিতর্ক তৈরি করে নির্বাচনটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস যে চলছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। বিএনপি মব সন্ত্রাস সমর্থন করে না উল্লেখ করে আলাল জানান, অপকর্মে জড়িত থাকলে দলীয় নেতাকর্মীরাও ছাড় পাচ্ছেন না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর খসড়া তালিকায় বাদ পড়া প্রার্থীরা আপিল করেছেন। তাদের অভিযোগ, তথ্য ঠিক থাকার পরও উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে প্রার্থিতা। আর চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, বাদ পড়াদের তথ্য পুনরায় যাচাই বাছাই করে তাদের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং অফিসার। যাচাই বাছাই শেষে 462 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন তিনি, আর ত্রুটিপূর্ণ হিসাবে বাদ পড়ে 47 জনের মনোনয়নপত্র। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। সবকিছু ঠিক থাকার পরও প্রার্থিতা বাতিল নিয়ে উদ্বিগ্ন তারা। যে আমার সমর্থক হিসেবে এন্ট্রি করেছে তার হচ্ছে ভোটার নামটা ভুল, যে কারণে আমার নামটা ফাইনালি আসেনি। নামটা আসেনি এখনো প্রার্থীর তালিকায়, এই জন্য আমি আবার আসলাম কথা বলতে, আবার অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। দুটো রেজিস্ট্রেশন নম্বর, একটা হচ্ছে অনার্সের আর একটা হচ্ছে এমফিলের। তো এখানে হচ্ছে ওই দুইটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি আবেদন করেছি, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এটা খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। অভিযোগ করেন প্রতিপক্ষ প্যানেলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করায় বাতিল করা হয়েছে প্রার্থিতা। তানভীর বারী হামিম সে যখন আচরণবিধি লঙ্ঘন করে আমি তখন সেটা প্রতিবাদ করি, তখন নির্বাচন কমিশনকে বলি আপনার এর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হবে। তার বিষয়ে কোনো পদক্ষেপ না নেই, আমি প্রতিবাদ করেছি, আমার নামটা তালিকা থেকে বাদ দেওয়া হলো কেন দিল আমি ঠিক বুঝতে পারছি না। আমি হচ্ছে সবকিছু মেনে আপিল করেছি যাতে আমার প্রার্থীর তালিকা ফিরে দেওয়া হয়। এরপর যদি আমার প্রার্থী তালিকা ফিরে দেওয়া না হয় তাহলে আমি ভেবে নেব আসলেই এটা একটা ষড়যন্ত্র চলছে। এদিকে কুশল বিনিময় আচরণবিধি লঙ্ঘনের আওতাভুক্ত নয় জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদ প্রার্থী আবিদুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি সেখানে। প্রত্যেকটা মুহূর্তের অবস্থান সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন, যারই ফলশ্রুতিতে আমরা জানিয়েছি যে আমরা আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়ব। শহীদুল্লাহ হলটাকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন 15 জুলাই 2024 সন্ধ্যা এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ শুরু হয়েছিল সন্ত্রাসী সংগঠনকে, যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি শহীদুল্লাহ হলে আজকে জুমার নামাজটা আমরা পড়ব। আমার সাথে আমার সেন্ট্রাল যে প্যানেল আছে, ডাকসুর যে প্যানেল, সে প্যানেলের সম্পাদক বৃন্দ এখানে আছেন। শহীদুল্লাহ হলের ভিপি, জিএস, এজিএস সহ সম্পাদক মণ্ডলী যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। শহীদুল্লাহ হলের প্রতি একটু আলাদাও না, একটু শ্রদ্ধা আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ তারা 15-16 তারিখ যেভাবে প্রতিরোধ করেছে, যেটা অন্যান্য হলগুলোতে সাহসে রূপান্তরিত হয়েছিল নিঃসন্দেহে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই শিডিউলটা জানানোর পেছনে আরো একটা কারণ হচ্ছে, গতকালকে আমি আপনাদের সামনেই মধুর ক্যান্টিনের সামনে আমি বক্তৃতায় বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে? কারণ আমরা দলের অভ্যন্তরীণ সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সংগঠনে নির্বাচিত হয়ে তারপর এখানে নির্বাচন করতে এসেছি, ডাকসুতে নির্বাচন করতে এসেছি। অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন। আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন, কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। যাচ্ছে অন্য খবরে। বিজিবি ক্যাম্পের সামনে থেকে সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন, জানান সিলেটের পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিলুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো, দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জ যান নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরা আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্স আওতায় নিয়ে আসবো, ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক, এটা আমরা নিয়ে আসবো, এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে এটা। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকায় আছেন সহকর্মী অপু বণিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক, সাবেক যিনি জেলা প্রশাসক ছিলেন, তিনি ওএসডি হওয়ার পরবর্তীতে কিন্তু গতকাল নতুন যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেন, এবং দায়িত্ব গ্রহণ করার পরেই কিন্তু গতকাল বিকেলে তিনি একটি অভিযান পরিচালনা করেন। পাশাপাশি আজকেও কিন্তু বিশেষ একটি প্রতিনিধি দল সকালবেলায় সাদা পাথরের যে মূল যে স্পটটি রয়েছে সেই স্পটে কিন্তু তারা উপস্থিত হয়ে কিন্তু তিনি এখানকার পাথরের যে বর্তমান প্রতিস্থাপনের যে অবস্থা, সেই অবস্থাটি কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন, এবং
যিনি যারা যারা এসেছিলেন তারা কিন্তু আসলে এই জায়গাটি পরিদর্শন করে কিছু বিষয় আসলে আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে থেকে যে বিশেষ যে উক্তিটি করেছেন যে এখানে পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ এবং আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়ার কথাও তারা কিন্তু জানিয়েছেন। এবং এই কথাগুলো এসছে হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি কিন্তু এই কথাটি জানিয়েছেন। পাশাপাশি এখানের পুরো পর্যটন এলাকা যেহেতু এখান থেকে একটি বিশাল বড় অঙ্কের যে সাদা পাথর রয়েছে সেই লুটপাট হয়েছে, তো এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু সিসি ক্যামেরাও আওতায় আনা হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি হচ্ছে সিসি ক্যামেরার বিষয়টি নিয়েও কিন্তু জেলা প্রশাসক সারোয়ার আলমও বিষয়টি কিন্তু গুরুত্বারোপ করছেন এবং দায়িত্ব গ্রহণ করার পরেই কিন্তু আজকে তিনি এখানে এসেছেন। সবচেয়ে বড় যে উদ্বেগের কথা, এখান থেকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 100 গজ দূরে কিন্তু বিজিবি ক্যাম্প রয়েছে। তো এই বিজিবি ক্যাম্প থাকার পরেও যে এই জায়গাটা ধুধু মরুভূমিতে রূপ নিয়েছিল সেটা নিয়েও কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে মূলত যে বর্তমানে সাদা পাথর লুটপাটের পরবর্তীতে যে প্রশাসন নড়েচড়ে বসার পর বিভিন্ন জায়গা থেকে যে প্রায় 4 লাখ ঘনফুটের প্রায় 8 লাখ ঘনফুটের উপরেও যে সাদা পাথরগুলো আসলে উদ্ধার করতে পেরেছে প্রশাসন, এতে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন পাশাপাশি যারা এখানে পাথর প্রতিস্থাপনে কাজ করছেন তারা কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করেছেন। মোটামুটি তারা বলছেন যে এইভাবে যদি কার্যক্রম পরিচালনা হয় এবং জনপ্রশাসনের যদি সহযোগিতা থাকে তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই সাদা পাথর পুনরায় ফিরিয়ে এসে সাদা পাথরের যে নৈসর্গিক সৌন্দর্য ছিল সেটা আবার পুনরায় ফিরে পেবে। তো এই ছিল সাদা পাথর থেকে আমার কাছে একদম সর্বশেষ খবরাখবর। সাদা পাথর এলাকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ভোলাগঞ্জে। গাইবান্ধায় তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরই চুরি হয়ে গেছে 310 মিটার বৈদ্যুতিক কেবল। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে সেতুতে লাইট না জ্বলায় কেবল চুরির বিষয়টি ধরা পড়ে। দুপুরে জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, সেতুর হরিপুর পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগের মাটির নিচের 310 মিটার কেবল চুরি হয়েছে। তবে কারা চুরি করেছে এখনো তা জানা যায়নি। নতুন কেবল ঢাকা থেকে আনার পর সংযোগ দেওয়া হবে। এর আগে বুধবার সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পর দিনই সেতু থেকে কেবল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। এ সময় তিনি আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রুসকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত। এর উদ্বোধন করবেন ডক্টর ইউনূস। খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখনও নিখোঁজ একজন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। সকালে দ্বিতীয় দিনের মতো জেলখানা খোয়াঘাট থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার রাতে জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার সেনের বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নদীতে পড়ে 3 জন নিখোঁজ হন। রাতেই 2 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। ফেরতের সময় ফেরি আর কি এই সাইডে যাওয়ার সময় ট্রলারে দিচ্ছে ধাক্কা, তেলের পাম্পের ওইখানে লাগছে। 3 জন পড়েছে, 2 জন উঠেছে, 1 জন উঠতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত আছে, অভিযান চলছে, কিন্তু এখন স্রোতের কারণে ডাইভটা করা সম্ভব হচ্ছে না। ডুবুরে নিচের ডুব দিতে সম্ভব হচ্ছে না। রাজধানীর গ্যান্ডারিয়ায় আগুনে দগ্ধ 3 জনের মধ্যে মুসলিম উদ্দিনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দগ্ধ বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আগুনের সূত্রপাত উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
এক রাতেই তছনছ হয়ে গেছে পুরো পরিবার। বাবা, মা ও ভাইয়ের দগ্ধ হওয়া মর্মান্তিক দৃশ্য দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন একমাত্র মেয়ে তাসনুহা। বৃহস্পতিবার মধ্যরাতে গ্যান্ডেরিয়ার ফরিদাবাদে বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই আগুন লেগে যায় দোতলা ভবনের একটি ফ্ল্যাটে। মারাত্মকভাবে দগ্ধ হন 3 জন। আগুন ছিল, আমরা বাইক করছি, বাইকটা থেকে একজন হাসপাতাল লয়ে গেছে। হাসপাতাল লওয়ানোর পর এই সকালবেলা খবর হয়েছে একজন মারা গেছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এই চিৎকার দিলাম, বাঁচান 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 করে চিৎলে অবস্থা। ঘটনার পর দগ্ধ 3 জনকে আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মুসলিম উদ্দিন, স্ত্রী সালমা বেগম ও ছেলে মেজবাউদ্দিনের শ্বাসনালী সহ শরীরের 90, 55 ও 100% পুড়ে যাওয়ার তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে মেজবাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গ্যাস লাইনে লিকেজ থেকেই এই দুর্ঘটনা ধারণা করছে পুলিশ। যে বাড়িতে ঘটনা করছে এটা প্রথমে সবাই বলছে যে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, আসলে পরে ফায়ার সার্ভিসের লোক দেখলো যে গ্যাসেরই হোক বা কোনোভাবে হোক বাড়ির ভিতর থেকে আগুন আসছে। যদি ওই বাড়ির মালিক বা কেউ অভিযোগ করে গ্যাসের অবৈধ লাইন হোক এরকম কোনো কিছু পেলে পরে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। এদিকে ভবনটিতে গ্যাসের অবৈধ সংযোগ আছে কিনা তা তদন্ত করছে ফায়ার সার্ভিস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গ্যান্ডেরিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতে খুব নিশ্চিন্তেই হয়তো এই বিছানাটিতে ঘুমিয়েছিলেন আজকে দগ্ধ হওয়া পরিবারের 2 সদস্য। আজকে গ্যান্ডেরিয়ার এই এলাকাটিতে আমরা দেখছি যেই বিল্ডিংটিতে বা যেই ফ্ল্যাটটিতে আমরা আসলে দাঁড়িয়ে আছি, গতকাল রাতেই কিন্তু মধ্যরাতে ঠিক বেলা 2টার দিকে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন সময়, সেই 2টার দিকে কিন্তু আসলে এই ঘরে এক বিকট শব্দে আসলে আগুন ধরে যায় এবং পরবর্তীতে এই ঘরটি পুড়তে থাকে। বাইরে থেকে সাধারণ মানুষ মনে করছিলেন যে এটি ট্রান্সমিটার বাস্টের ফলেই আসলে ঘটনাটি ঘটেছে, কিন্তু পরবর্তীতে আসলে আমরা যেটি দেখেছি যে এই ঘরের যেই যন্ত্রাংশগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে সেটি কিন্তু আসলে প্রায় পুড়ে গেছে, সম্পূর্ণ পুড়ে গেছে বলা যায়। এই ঘটনায় আসলে আমাদেরকে পুলিশ জানাচ্ছিলেন যে এটি কিন্তু আসলে ট্রান্সমিটার বাস্ট নয়, বরঞ্চ এটি হচ্ছে আমরা যেটি জানতে পেরেছি এটি গ্যাস লিকেজ অথবা এসির একটি বিস্ফোরণের ফলে কিন্তু ঘরটিতে আগুন লেগে যায়। একটু দেখাই যদি এই ঘরের পরিস্থিতি, সেখানে আমরা দেখছি যে হাঁড়ি পাতিল প্লেট থেকে শুরু করে যেটি পানির ফিল্টার রয়েছে চলে গেছে। আমরা এই ঘরের আসলে সবকিছুই খুব হয়তো জানতো না। আমাদেরকে অবগত করেছেন এবং এই রুমেই রাতের দিকে যেই আজকে এই ঘটনায় নিহত একজন মারা যান, তার বয়স ছিল 30 এবং তার মৃত্যুতে কিন্তু রুমেই রাতের দিকে যেই আজকে এই ঘটনায় নিহত একজন মারা যান, তার বয়স ছিল 30 এবং তার মৃত্যুতে কিন্তু তিনি কিন্তু এই রুমে অবস্থান করছিলেন ঘটনার সময় এবং ফলে তার দেহের প্রায় 100% আসলে পুড়ে গিয়েছিল এবং আজকে দুপুরেই কিন্তু ডাক্তার তাকে আসলে মৃত ঘোষণা করেন। সেই ঘটনা তারা কিন্তু ঘটনাস্থলে এসে 3 জনকে উদ্ধার করেন খুবই ভয়াবহ অবস্থায়। তাদের বর্ণনা আমরা শুনছিলাম, তারা বলছিল যে ছেলেটি আজকে দুপুরে মারা গেছে, তার কিন্তু শরীরের আসলে পুড়ে যাওয়াতে অনেক মানুষই কিন্তু আসলে সেখানে ছিল না। তাদের বর্ণনা আমরা শুনছিলাম, তারা বলছিল যে ছেলেটি আজকে দুপুরে মারা গেছে, তার কিন্তু শরীরের আসলে অনেক মানুষই কিন্তু আসলে সেখানে ছিল না। তো আমরা যেটা দেখছি আসলে ঘরের প্রায় সম্পূর্ণ ঘরটিই কিন্তু আসলে আলো হয়ে গেছে, পুড়ে গেছে। প্রেক্ষিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত যেই 2 জন আসলে বেঁচে আছেন তাদের অবস্থাও খুব সংকটাপন্ন। ডাক্তার আমাদেরকে বলছিলেন যে তাদের আসলে 50% একজনের, আরেকজনের 90%। তো এই গ্যান্ডেরিয়ার যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেখানে এখন পর্যন্ত কিন্তু মৃত্যু হয়েছে একজনের, আর 2 জন এখনও চিকিৎসাধীন আছে। এই ছিল আসলে গ্যান্ডেরিয়ার এলাকা থেকে আমার কাছে ঘটনার সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গ্যান্ডেরিয়া থেকে। সবজি, মাছ বা মুরগি, কোথাও নেই স্বস্তি। দামের উত্তাপে পুড়ছে ক্রেতার হাত। কেন দামের এই ঊর্ধ্বগতি? এমন প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন ভোক্তা, আর দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন বৃষ্টি আর সরবরাহ সংকটকে।
দামের উত্তাপে পুড়ছে সবজির বাজার। ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, ঢেঁড়স সহ প্রায় সব সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। রাজধানীর কারওয়ান বাজারে টমেটো ১৬০ থেকে ১৭০ আর কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতার নাগালের ভেতরে আছে শুধু পেঁপে ও কচুমুখির দাম। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। যারা আগে ১ কেজি কিনতো তারা এখন হাফ কেজি কিনে বা কোয়ার্টার কিনে। আমাদের মতো নিম্ন পরিবারের যে লোকগুলো সেগুলো এগুলো অস্বাভাবিক দাম। বর্ষাকাল, নানান জায়গায় পানি থাকার কারণে সব সবজির দাম বেশি। সব মানুষেরই একটু কষ্টদায়কই চলতেছে। এদিকে বরফ দিয়েও ঠেকানো যাচ্ছে না মাছের বাজারের আগুন। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রামের দর ২০০০ টাকা। সপ্তাহ ব্যবধানে অন্যান্য মাছের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সব জায়গায় দেখছি কোথায় কম দামে পাওয়া যায়। বাজারে যে অবস্থা, ছোট মাছ যাইতে বড় মাছ তো কেনারই গাইতে না। ইলিশ মাছ আগুন ধরছে। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে ২২০০, এই সপ্তাহে বেচেছি ২৪০০ টাকা। মাছ একবার নদীতে কম, একবারে এলাকা একটু দাম একটু বেশি। স্বস্তি নেই মুরগির দামেও। ১০ টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। আর এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। শাহিন আলমের রিপোর্ট। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতাই না, বইতাই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালাপোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ মাসে প্রায় ২৭,০০০-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, খুব শিগগিরই উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সকালে চট্টগ্রামে চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এছাড়া দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে শনিবার ২৪টি ওয়ার্কিং গ্রুপ সই হবে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়ার অপার সম্ভাবনা রয়েছে। There's a very big eagerness for Pakistani business people to interact, and obviously unless it doesn't have air connectivity, it doesn't fall in very easy. Inshallah, we are at the process of finalizing things in between the Ministry of Aviation of both the countries. আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে। আমাদের কাছে প্রশ্ন করে দিয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি উনিটা জাতির কাছে ক্লারিফাই করবেন। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। দুপুরের সময় আরও থাকছে। যুদ্ধবন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। যুদ্ধবিরতির জন্য 3 শর্ত দিলেন পুতিন। কুমিল্লা লরি, সিএনজি ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবার 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চলন্ত প্রাইভেট কারের উপর একটি কভার্ড ভ্যান উল্টে পড়ে, এতে ঘটনাস্থলে 4 জন মারা যান। এদিকে বৃহস্পতিবার রাতে সার্ভিস লেনে শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে 3 জন মারা যান। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কা এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 যাত্রী। বাইরের খবর, ইউক্রেনে একযোগে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে 1 জন নিহত, 15 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এই আক্রমণ প্রমাণ করে মস্কো এখনো শান্তির বদলে যুদ্ধ চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না। মার্কিন প্রেসিডেন্ট 2 দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনো শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না। এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় 2 দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনো অনিশ্চিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের সব জিম্মি মুক্তি ও গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এর আগে বৃহস্পতিবার নোসেইরাতে আকাশ থেকে ফেলা ত্রাণ কুড়াতে ছুটে যান শত শত মানুষ। খাদ্য সহায়তা নিতে গিয়েও গুলিবিদ্ধ হন অনেকে। প্রায় 2 বছরের টানা যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছেন উপত্যকার প্রায় 20 লাখ মানুষ। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা জানিয়েছে গাজার মাত্র 17% যোদ্ধা ও বাকি 83%ই বেসামরিক মানুষ। ইসরায়েল এরই মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসকে পরাজিত করার পাশাপাশি গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। হামাসকে পরাজিত করতে প্রতিরক্ষা মন্ত্রীর কাছ
যাচ্ছে যে পরিকল্পনা পেশ করা হয়েছিল তা অনুমোদন দেয়া হয়েছে। আমি এই লক্ষ্য অর্জনের জন্য রিজার্ভ সেনা এবং নিয়মিত সেনাবাহিনীর উপস্থিতির প্রশংসা করছি। একই সঙ্গে সমস্ত জিম্মিদের মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দিচ্ছি। অন্যদিকে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্কিত E1 বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন নেতা। যুক্তরাজ্য সহ প্রায় 21টি দেশ এ প্রকল্পের নিন্দা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। মৌসুমী সাথী, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর শক্তিশালী ভারতের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে হারালো, বেশ কিছু সুযোগ নষ্ট করেছে লাল সবুজ। দ্বিতীয় ম্যাচে সে ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলে। সাফে এখন পর্যন্ত জয় করা 9 শিরোপার 7টি এসেছে বয়স ভিত্তিক পর্যায়ে। দুবার সিনিয়র সাফে শিরোপা আছে সাবিনাদের দখলে। তবে অনূর্ধ্ব 17 সাফে শিরোপা জিততে না পারার আক্ষেপ সবসময় পোড়ায় বাংলার জয়িতাদের। 2023 সালে একবার হওয়া অনূর্ধ্ব 17 সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে হৃদয় ভেঙেছিল লাল সবুজের। এবার অধুরা সে স্বপ্ন বাস্তবায়ন ভুটান থেকেই করতে চায় লাল সবুজ। স্বপ্নযাত্রার শুরুটা হয়েছে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে অর্পিতা বিশ্বাসদের দলের সামনে শক্তিশালী ভারত। তাদের কাছে প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নেপাল। ভারতের 7-0 গোলের জয়ের ম্যাচে বাসনেত, আনুষ্কা, লংজ্যাম, নংমাথেমদের পারফরমেন্সের কাছে রীতিমতো অসহায় ছিল হিমালয়ের দেশটি। তাই প্রতিপক্ষ যখন ভারত, তখন আরও সতর্ক থাকতে চায় বাংলাদেশ। ভুটান ম্যাচে গোলের একাধিক সুযোগ নষ্ট করেছে লাল সবুজ, নয়তো ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। ভারত ম্যাচের আগে আক্রমণ ভাগ নিয়ে সতর্ক কোচিং স্টাফ। আলপি ও প্রীতি ভালো পারফর্ম করলেও ফুটবলারদের উন্নতির জায়গাগুলো নিয়ে আরও কাজ করেছেন লিটু। ভুটান ম্যাচে ইনজুরিতে পড়ে উঠে গেছেন মৌমিতা ও প্রীতি। তবে চোট কতটা গুরুতর তা জানায়নি টিম ম্যানেজমেন্ট। আমরা আইসবাথ এবং স্ট্রেচিং করেছি। আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যে ভুলগুলি নিছি ওই ভুলগুলি যেন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। ভারতের বিপক্ষে ম্যাচেও গোলপোস্টের নিচে মেঘলা রানীর থাকারই সম্ভাবনা বেশি। রক্ষণে লিটুর ভরসা অধিনায়ক অর্পিতা, শিউলি, আরিফা ও ক্রানুচিং। মাঝমাঠে কুলসুম, থুইনুই ও মৌমিতা। আক্রমণ ভাগ সামলাবেন সুরভি, আলপি ও মামনি চাকমা। শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা ভারত, তাই তাদের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়বে শিষ্যরা, আশা কোচ লিটুর। দলে গত বছর অনূর্ধ্ব 17 দলে খেলা অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখ 9 জন। আসলে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এই ম্যাচের পর আগামী 24 ও 27 আগস্ট পরপর 2 ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল সবুজ। 29 আগস্ট তাদের প্রতিপক্ষ ভুটান ও 31 আগস্ট আবারও ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।